এখন তেমনি এক মজার আবিষ্কারের কথা বলবো। মামার বাড়ি ছেড়ে কলকাতায় নিজের বাড়ি চলে আসবার আগের দিন, বলা যায় বিদায়ী সন্ধ্যায়, ঋতু একটা মজার কাণ্ড করে বসলো। বলল, চলো না আমরা একটা বোতলের মধ্যে কিছু লিখে মাটির মধ্যে পুঁতে রাখি। তুমি যখন আবার আসবে খুঁড়ে বের করবো সেই বোতলটা। আরে দারুণ তো। নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসার এই বিশেষ সপ্তাহে গপ্পোল্যাটস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক মুঠো ভালোবাসার অনুভূতি। কারণ আমাদের কাছে এখানে গল্প শোনানো নয়, গল্প অনুভব করানো হয়। আজকের বিশেষ নিবেদন অভিষেকদের কলমে এক অদ্ভুত মায়াবী উপাখ্যান, ভ্রম ও ভ্রমণ। ভালোবাসার এই অধ্যায়টি আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছেন স্বয়ং লেখক। অন্যান্য চরিত্রে দীপান্বিতা ও গৌরব, ত্রিশাগ্নি সরকার এবং সুদীপ চক্রবর্তী। গল্পের সূত্রধার আমি লিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তবে হারিয়ে যাওয়া যাক সেই অদ্ভুত অনুভূতির জগতে। ভ্রমণ শব্দের মধ্যে লুকিয়ে আছে ভ্রম। অতএব ভ্রমণ একটি ভ্রমাত্মক ব্যাপার। এখন প্রশ্ন হল, ভ্রমটা কি? যা সত্য নয় তাকে সত্য ভাবা? তাহলে দেখা দরকার ভ্রমণে কি ঘটে। বয়স আমাদের শরীরের প্রতিটি কোষের কোনায় কোনায় নিঃশব্দে কথা ছড়ায় যে তোমাদের এই গণ্ডিবদ্ধ জীবনের বাইরেও আরেকটা জীবন আছে। তোমাদের এই অতি চেনা ঘরের বাইরে একটা অপার ভুবন পড়ে আছে। অনেক তো হলো, যাও পৃথিবীটাকে অন্তত একবার ছুঁয়ে দেখো। শুধু হাত দিয়ে নয়, চোখ দিয়ে নয়, সমস্ত মন দিয়ে। শৈশব বেরিয়ে পড়বার একটা দুর্মর আকাঙ্ক্ষা তাই আমাদের বিহ্বল করে রাখে। একদিন সত্যিই হয়তো বেরিয়ে পড়ি, বাস্তবিকটা ছেড়ে এসে এই বস্তু পৃথিবীর যে বিপুল বিশালতা, তার খানিকটা টাচ করেই আমরা বেশ বুঝতে পারি যে আমাদের অধিকারের সীমা অনাধিকারের জগতের তুলনায় কত তুচ্ছ, কত ক্ষুদ্র। এক নিমিষে বাস্তুচ্যুত হয়ে পড়ে মন। তখনই বিভ্রম জাগে, আমার বাইরে আমাকে খুঁজে দেখার, নিজেকে খুঁজে পাবার। ভ্রমণ আমাদের সেই সুযোগ এনে দেয়। জলের ওপারে, বনের কিনারে, পাহাড় চূড়ায়, মরু প্রান্তরে, সূর্যাস্তের অন্তিম রেখায় পরিব্যাপ্ত মনের দখল আমরা পেতে চাই, কয়েক মুহূর্তের জন্য হলেও। কিন্তু সে দখল আমরা পাই না বলেই কবিতায়, গানে, ছবিতে তাকে ধরে রাখি। শিল্প সাহিত্য প্রকারান্তরে আমাদের জীবনের ভ্রমণালেখ্য। যে ভ্রমণ একটি যাপিত জীবন থেকে আরো অজস্র অযাপিত জীবনের দিকে, একটি উদ্ঘাটিত মন থেকে অনুদ্ঘাটিত অজস্র মনের দিকে। তবে এ কথাও বলা প্রয়োজন, ভ্রমণ আমাদের কেবল অভিজ্ঞতার জগতের বাইরের দিকেই ঠেলে না, ভেতর দিকেও টানে। আমাদের ফেলে আসা জীবন, শৈশব, কৈশোর, তার মৌনমুখর দিনগুলি, রাতগুলি, তার সঙ্গী, তার ভঙ্গি, সমস্ত কিছুকে ফিরে পেতে অন্তত একবার গিয়ে দেখে আসতে কেমন আছে সেই আমার ভেতর থেকে হারিয়ে যাওয়া আমি। মন আকুলি বিকরি করে ওঠে কখনো বা। একটি ব্যক্তিগত ঘটনার কথা বলি। আমার মামার বাড়ি ছিল আমার ছোটবেলার রূপকথা স্টেশন। লোকে রূপকথার গল্প শোনে, আর আমি সে সময় রূপকথায় বেঁচেছি। সে সময়ে চৌম্বকত্ব এখনো আমাকে ভিতর ভিতর ক্রমাগত আকর্ষণ করে। খুব ছোটবেলায় গ্রাম ছেড়ে আসার পর আমি আমার মামার বাড়ি আর যাইনি কখনো। কখনো বলতে দীর্ঘদিন।
প্রায় 10 বছর। শেষবার গিয়ে বেশ কিছুদিন সেখানে থাকা হয়েছিল। সে সময় আমার এক খেলার সঙ্গী জুটে গেল। নাম তার ঋতু। প্রায় সমবয়সী হওয়ায় আমাদের বন্ধুত্বটা বেশ অটুট গোছের হয়েছিল। সব ভাই বোনদের সাথে সাথে ওর জন্য কেমন একটা আবেগ কাজ করত। ঋতুরা এই গ্রামে নতুন এসেছিল। ওর বাবার সাথে আমার মামাদের কোনোভাবে পূর্ব পরিচয় ছিল, সেই সূত্রেই গ্রামে আসা। এমনিতে আমরা অনেক ভাই বোনেরা থাকায় বাইরের কাউকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, বা প্রয়োজনও ছিল না। নিজেদের নিয়ে মুশকুল থাকতাম। কিন্তু কেন জানি না ওর সাথে আমরা খুব মিশে গিয়েছিলাম, বা ও নিজেই হয়তো মিশে গিয়েছিল। মনে হতো ও আমাদেরই একজন। এছাড়া ঋতু পড়াশোনায় ভালো হওয়ায় বাড়ির বড়রাও ওকে বেশ স্নেহ করত। বেশ শান্ত গোছের মেয়ে ছিল। কিন্তু আমার সাথে ঠিক এর উল্টো। তখন যেন পুরোপুরি অন্য এক মানুষ। নতুন করে চিনতাম তখন ওকে। যে মেয়েটা অন্যের সামনে বোকা বোকা চুপচাপ, সেই মেয়ে আমার সামনে কেমন বুদ্ধিদীপ্ত, কেমন স্পোর্টিভ। বোধহয় দুজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করতো বলেই এমনটা হতো। এমন অনেক কিছু ছিল যা ও শুধুমাত্র আমাকেই বলতো। মনে হতো ওর ভিতরের মানুষটার উদ্ঘটন শুধুমাত্র আমার জন্য। কখনো কখনো তো এমন হয়েছে আমি মজা করে বলতাম, আরে এ তো ঋতু পরিবর্তন হচ্ছে। এই কথা শুনে হাসির রোল পড়ে যেত। ঠিক তেমনই যখন ওকে কেউ খুব মজা করে বোকা, হাদা বা ছাগল বলে ডাকতো, তখন আমি মনে মনে হাসতাম আর বলতাম, তোরা তো ওকে চিনিস না। এরকম কতবার হয়েছে যে ওর বুদ্ধিমত্তার জোরে আমি দুষ্টুমি করে বেঁচে গিয়েছি, তার হিসেব নেই। কিন্তু এই বুদ্ধিগুলো শুধুমাত্র আমার উপকারের জন্যই তোলা থাকতো। এখন বুঝি ওর নেচারটা যতটা আমার জন্য প্রোটেক্টিভ ছিল, ততটা অন্য কারোর জন্য নয়। যা হোক, মূল বক্তব্যে ফিরি। ছেলেবেলায় আমাদের অনেক মজার মজার খেলা চলতো। তখন পুরো জীবনটাই যেন একটা নতুন আবিষ্কার। এখন তেমনি এক মজার আবিষ্কারের কথা বলবো। মামার বাড়ি ছেড়ে কলকাতায় নিজের বাড়ি চলে আসবার আগের দিন, বলা যায় বিদায় সন্ধ্যায়, ঋতু একটা মজার কাণ্ড করে বসলো। বলল, চলো না আমরা একটা বোতলের মধ্যে কিছু লিখে মাটির মধ্যে পুঁতে রাখি। তুমি যখন আবার আসবে খুঁড়ে বের করবো সেই বোতলটা। আরে দারুণ তো। পছন্দ হলো পরিকল্পনাটা। প্ল্যান মাফিক আমরা দুজনে 2 টুকরো কাগজে 2টো বাক্য লিখলাম। সে লিখল, মনে রেখো। আমি লিখলাম, ভালো থেকো। আমি ধারণা করেছিলাম হয়তো বছর খানেক পরেই দেখা হবে আমাদের। এই একটি বছরে সেই টিনের ঘরের পেছনে বোতল পুঁতে রাখা মাটির ওপর রোদ, জ্যোৎস্না, বৃষ্টি আর মানুষের পায়ের ছাপ খুব যত্নে এঁকে যাবে আমাদের শূন্যতার দিনলিপি। তারপর একদিন আমরা এসে আবার দাঁড়াবো সেখানে, তেঁতুল গাছের নিচে বসে খুঁজে নেব নিজেদের। সময়টা 90 দশকের হওয়ায় আমাদের কাছে তখন যোগাযোগের উপায় ছিল একমাত্র চিঠি। কিন্তু বয়স বেশ কম হওয়ায় সে উপায় থেকেও আমরা বঞ্চিত ছিলাম। তাই মামা, মামি বা ভাই বোনরা যখন বাড়িতে আসতো, তখন একে অপরের খবর নিতাম। এইটুকুই ছিল আমাদের সম্বল। তবে একবার খুব সাহস করে একটা চিঠি পাঠালাম বোনের হাতে করে। তাতে যা লেখা ছিল তা সারমর্ম করলে এমন দাঁড়ায়, কেমন আছো? আচ্ছা, মনে পড়ে আমায়? কেমন হতো যদি টাইম মেশিন করে ফিরে যেতাম? আচ্ছা জানো, আমি কেমন একটা ছলনায় আছি। জানো, আমি এখন বড় স্কুলে ভর্তি হয়েছি। কিছু নতুন বন্ধুও হয়েছে আমার। কিন্তু সেই তোমার মতো আমার ভুল আর কেউ শুধরে দেয় না, বরং ভুল ধরতেই তারা বেশি ব্যস্ত থাকে। আর সাথে লিখেছিলাম ওকে উদ্দেশ্য করে কয়েক লাইন কবিতা, যা লেখার জন্য
ওই খুব এনকারেজ করত। একবার বোনকে দিয়ে খোঁজ নিয়েছিল এখনো কবিতা লিখি কিনা, আর বলেছিল, লেখাটা ছেড়ো না কিন্তু। ভাবিও বন্ধু, ফেলে আসা দিনে ঢাউস ঘুড়িতে তালপাতা বাসি, বৈশাখে গাছে ঢিল ছোড়াছুড়ি, পলান টুকটুক কিংবা কানামাছি, কচকচ সুরে নীল মার্বেল, সুপারি পাতায় টান টান গাড়ি, কিশোরীর খোপা খুলে ভো দৌড়, পুকুরের জলে ঝাঁপ দিয়ে ডুব, ফেলে আসা মনে পড়ে খুব। ভাবিও বন্ধু, আমাদের কথা আমাদের মতো ছিল ডান পিঠে। শহরের নতুন ভিড়ে আস্তে আস্তে নিজেকে হারাতে থাকলাম। পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সাথে আরো বেশি ব্যস্ততার অভিনয় করলাম চিঠির কোনো উত্তর না আসায়। বড্ড অভিমান হয়েছিল। তখন বয়স কম হওয়ায় সিচুয়েশনশিপ নিয়ে অবগত ছিলাম না। শুধু অভিমানের তাড়নায় নিজেকে গুটি গুটি করে গুটিয়ে নিয়েছিলাম। হয়তো আমারও ভাবের ঋতু পরিবর্তন হয়েছিল। এরই মধ্যে পড়াশোনার চাপ চাকিয়ে বসল। বাড়ির উচ্চাকাঙ্ক্ষা এবং আমার শৈল্পিক কারুকার্যের পালে গতি এলো। সময়ের কাঁটা বেশ নিদারুণভাবে এগিয়ে চলতে থাকলো। হায়ার স্টাডির জন্য পাড়ি দিলাম অন্য শহরে। বেশ কয়েক বছর কেটে গেল। লেখালেখি এবং ভালো গান করার সুবাদে বন্ধু মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠলাম। প্রথম প্রথম বাড়ি ছাড়ার জন্য মন খারাপ হলেও পরে বেশ গুছিয়ে নিয়েছিলাম নিজেকে। এক অসীমে নিজেকে সঁপে ফেললাম। এখন আর দুষ্টুমি আসে না, যা আসে তা হলো মতলব। আস্তে আস্তে বড় হচ্ছে তো, স্পর্ধা নেশায় বুঁদ হয়ে গেলাম। সময়ের কাঁটা খুব জোরে চলতে থাকলো। এরই মধ্যে ফাইনাল পরীক্ষার সময় এগিয়ে এলো। মনে মনে বললাম, একটু স্থিত হয়ে কনসেন্ট্রেশন করতে হবে। কনসেন্ট্রেশন, এই কথাটা ভাবাতেই মন কেমন থমকে গেল। চারিদিক কেমন গুমোট হয়ে উঠল। মাথার মধ্যে যেন কনকাশন হলো। মনে মনে আওড়াতে থাকলাম, কনসেন্ট্রেশন। স্টেশন, মামার বাড়ি, ভাই বোন, ছেলেবেলা, আর আর ঋতু। মনে মেঘ জমে উঠতে থাকলো। মনে হলো বুকের ভেতরে কেউ যেন ভারী বোঝা চাপিয়ে দিয়েছে। শ্বাস আটকে যাচ্ছে। ঘুম আসছিল না রাতে। খুব কান্না পাচ্ছিল, কিন্তু কিছুতেই কাঁদতে পারছিলাম না। অবশেষে ভোরের আলো মনের মেঘ পরিষ্কার করিয়ে চোখ দিয়ে বর্ষার অঝোর বাড়ি নামিয়ে আনলো। আর ক্রমে ভ্রম দূর হতে থাকলো। মনে মনে ঠিক করলাম, এবার পরীক্ষা শেষেই বাড়ি ফিরে মামার বাড়ি যাব। এ কথা ঠিক করায় মনটা আস্তে আস্তে শান্ত হতে থাকলো। বুকের পাথরটা সরে শরতের মেঘ জমতে থাকলো। আনন্দে মনে বসন্তের কোকিলের সুরের মতন এক ছন্দ এলো। পরীক্ষা শেষের অধীর অপেক্ষা করতে থাকলাম। শেষমেশ সেই দিনটা এলো। বাড়ি ফিরে মামার বাড়ি যাওয়ার কথা জানাতেই কেউ আপত্তি করলো না। অতএব এবার যাত্রা শুরু। মাথায় অনেক কিছু ঘুরতে থাকলো। ফেলে আসা মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে করতে ডুব দিলাম ভাব সাগরে। বড় হবার সঙ্গে সঙ্গে কত সঙ্গী জোটে আমাদের, কত জটিল আবর্তে পড়ে যাই আমরা। সেসব গেলে গ্রামে আর ফেরা হয় না, বরং গ্রাম ছেড়ে সবাই চলে আসে শহরের দিকে। পেছনে পড়ে থাকে শুকনো খাল, খালের পাড়ে বাঁশঝাড়। তবু একদিন হঠাৎ মনে পড়ে কোনো এক অবসন্ন ও অসতর্ক মুহূর্তে। মনে পড়ে সন্ধ্যেবেলা সেই নির্জন তেঁতুলতলা, শূন্য ভিটা, স্পষ্ট যেন শুনতে পাওয়া যায় ভিসুভিয়াসের গান, ঋতুর ডাক। মনে মনে গাইতে থাকি, যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়ে, সে কিছু নয়, শত আঘাতেও নিঃস্ব যে আজ।
এই অনুভূতির গভীরে তুমি তবু কেন থাকো? প্রশ্ন করো না ভেসুইয়াস, এ বুকে কেন জ্বলে রয়? মামার বাড়ি পৌঁছেই সবাই আনন্দে মেতে উঠলাম। সবাই যেন আমার জন্য বরণ ডালা সাজিয়ে রেখেছিল। এরই মাঝে আড়াল করে বোনকে ঋতুর কথা জিজ্ঞাসা করায় বোন বলল, এ বাবা দাদা ভাই, তোকে তো বলাই হয়নি রে, ঋতুদি আর নেই। তুই যে বছর পড়াশোনার জন্য বাইরে গিয়েছিলিস, সে বছরই 3 দিনের জ্বরে পড়ে সব শেষ। তোকে যে আলাদাভাবে বলবো সেটারও তো সুযোগ আর পাইনি। কথাগুলো যেন এই দাদা ভাই, গানে আসছিল না, চোখ ঘোলাটে হয়ে যাচ্ছিল। কিন্তু কাঁদতে পারিনি সবার সামনে। শুধু ভেতর ভেতর ঘুম মেরে গিয়েছিল। তকমা জুটল, শরীর তো আর আগের মতো নেই, ও কত শান্ত হয়ে গেছে। হ্যাঁ, শরীর তো পুরো বদলে গেছে। চেঞ্জ হয়ে গেছে গো। হ্যাঁ শরীর আমার ডাক নাম। এমন গুরুত্বপূর্ণ কেউ নয় সে, নিকট আত্মীয়ও নয়। তার জন্য সেই গ্রামে যাবার তারা কারোর ছিল না। আর আমি তো জানতামই না। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, সবাই সবার মতন করে ভেবেছে। আমার ভাগেরটা না হয় আমারই থাক। ঋতু যেমন ভাবে আমার চিঠির উত্তর দেবে তা কখনো ভাবিনি। 2 দিন পরে বিকেল বেলায় মনের ঝড় ঝঞ্ঝার সাথে লড়তে লড়তে নিজেকে বোঝালাম, নিজের নামের ন্যায় এগিয়ে চলতে হবে তো। আর ঋতুরা কখনো পরিবর্তন হয় না, ঘড়ির কাঁটার মতন পুনরায় একই জায়গায় এসে দাঁড়ায়। এটাই তো নিয়ম। মৃত্যুই তো জীবনের সব থেকে বড় সত্য। অজান্তে বেরিয়ে পড়ি, বড় অসময়, ভীষণ অকারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে টিনের পোড়ো বাড়ি গিয়ে মাটি করে বের করে আনি এক গুপ্তধন। জীর্ণ কাচের বোতলে পোড়া 2 টুকরো কাগজে খুঁজে পাই 2টো বাক্য, যেন 2টি মনের মানচিত্র। যেন সে আজও বলছে, মনে রেখো। আমি বলছি, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।